হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের খুব সুন্দর একটি কবিতা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা ডে ব্রেক নিয়ে আলোচনা করব। কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে, ওয়ার্ড মিনিংস এবং কবিতাটির প্রপার এক্সপ্লানেশন বা অ্যানালিসিসটাও কিন্তু আজকে আমরা জেনে নেব কবিতাটির থিম বা বিষয়বস্তুর সাথে সাথেই। এই কবিতাটি ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং আমি প্রত্যেক ক্লাস 11-এর স্টুডেন্টকে রেকমেন্ড করব বা সাজেস্ট করব যে পরীক্ষায় এই কবিতাটি থেকে আসা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে, কারণ কবিতাটি খুব একটা ক্রিটিক্যাল নয়, খুব বেশি ক্রিটিক্যাল কনসেপ্ট কিন্তু এই কবিতার মধ্যে নেই, যেমনটা আমরা ক্লাস 11-এর সিক্রোজ বা মিটিং অ্যাট নাইট কবিতার ডিসকাশনের সময় পেয়েছিলাম। খুব সিম্পল একটি কবিতা, প্রকৃতি ওরিয়েন্টেড কবিতা। তাহলে ডে ব্রেক কবিতাটি লাইন বাই লাইন বাংলায় মানে এবং অ্যানালিসিসটা জানবার আগে আমরা খুব অল্প করে খুব সংক্ষেপে কবিতাটির থিম বা বিষয়বস্তুটা একটু জেনে নিই, একটু কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করে নিই। তাহলে কবিতাটি যখন আমরা লাইন বাই লাইন পড়বো তাহলে কিন্তু আমাদের কবিতাটি বুঝতে আরও অনেক বেশি সুবিধে হবে। দেখো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন একজন আমেরিকান পোয়েট, যার অনেক কবিতা কিন্তু প্রকৃতি ওরিয়েন্টেড বা নেচার ওরিয়েন্টেড। বর্তমান কবিতা অর্থাৎ আমাদের আলোচ্য কবিতার আজকের ডে ব্রেক, এটিও কিন্তু প্রকৃতিকে বর্ণনা দেওয়ার মতন বা বর্ণনামূলক একটি কবিতা। ডে ব্রেক দিনের একটি পার্টিকুলার মোমেন্ট বা সময়কে কিন্তু নির্দেশ করে। ডে ব্রেক বলতে বোঝানো হয় একদম সবেমাত্র দিনের সূচনা হওয়া বা ভোর হওয়া। এই দিনের সূচনার সময় প্রকৃতির এক অপরূপ চিত্র এই কবিতার মাধ্যমে কবি অঙ্কন করেছেন। শুধুমাত্র যে এটি প্রকৃতিকে বর্ণনা করবার মতন বা শুধুমাত্র এটি চিত্রই তিনি অঙ্কন করেছেন এই কবিতার মাধ্যমে, শুধু তাই নয়, এই কবিতার মধ্যে কিন্তু ইনহেরেন্ট হয়ে রয়েছে একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ বা বার্তা, যে মেসেজটি কবি এই কবিতার মাধ্যমে আমাদের মতন রিডার্সদের কাছে কনভে করতে চাইছেন। তাহলে সেই বার্তাটা কি না, কবি মনে করেন যে প্রত্যেকটা দিনের সূচনা হওয়া মানে কিন্তু নতুন সম্ভাবনার সূচনা হওয়া, নতুন প্রসপেক্টের সূচনা হওয়া, এবং সেই দিনের সূচনার সাথে সাথে প্রত্যেকটা এন্টিটি, সেই এন্টিটি কোনো মানুষই হোক বা কোনো প্রাকৃতিক কোনো অবজেক্ট বা এলিমেন্টই হোক, প্রত্যেকের তাদের নিজস্ব দায়িত্ব বা কর্তব্য পালন করবার জন্য ব্রতী হওয়া উচিত। অর্থাৎ প্রকারান্তরে তিনি বলতে চাইছেন যে কোনো দিনই কিন্তু ওয়েস্ট করবার মতন নয়, অপচয় করবার মতন নয়। প্রত্যেকটা দিন মানুষের জীবনে নতুন সম্ভাবনাকে নিয়ে আসে এবং সেই জন্যই প্রত্যেকের উচিত, প্রত্যেকটি মানুষের উচিত সেই সম্ভাবনাকে প্রপারলি কাজে লাগানো, তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাদের যাবতীয় দায় দায়িত্ব রেসপন্সিবিলিটিস ফুলফিল করবার মাধ্যমে। দিনের সূচনা কিন্তু নতুন দিনের কাজেরও সূচনার কথা ঘোষণা করে। তাহলে এই যে বার্তা, এই বার্তাটা কবি এই কবিতায় একজন বার্তা বাহকের মাধ্যমে আমাদের কাছে কনভে করতে চাইছেন। অর্থাৎ একটি মাধ্যম আছে যার মাধ্যমে কিন্তু কবি তার এই বার্তাটা প্রকাশ করতে চাইছেন। সেই মাধ্যম কে না, সেই মাধ্যম হচ্ছে এই কবিতায় উইন্ড অর্থাৎ বাতাস। কবি এখানে বাতাসের মধ্যে, বাতাস একটি ন্যাচারাল এলিমেন্ট, তো কবি বাতাসকে এখানে পার্সনিফাই করেছেন, অর্থাৎ তার উপরে ব্যক্তিসত্তাকে তিনি আরোপ করেছেন। এখানে এই কবিতায় কবি বাতাসের মধ্যে ব্যক্তিসত্তা কেমনভাবে আরোপ করেছেন, তার কারণ এই বাতাসে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কবির বক্তব্য কিন্তু সে প্রকাশ করছে। এই বাতাসের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যাতে সে কথা বলতে পারে মানুষের মতন। সেই কারণেই আমি বললাম যে বাতাসের ওপরে এখানে কবি ব্যক্তিসত্তা আরোপ করেছেন বা প্রকারান্তরে পার্সনিফিকেশনের তিনি ব্যবহার করেছেন। তাহলে এই বাতাস কবির ওই বার্তা জনে জনে বা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে প্রকাশ করছে, এবং এই কথাটি, এই যে তার বক্তব্য, সেটাই কিন্তু কবি এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। এই কবিতাটি একটি কনভারসেশনাল স্টাইলে লেখা, অর্থাৎ এটি কথোপকথনের ফরম্যাটে লেখা, এবং এই কবিতাটিতে 9টি রাইমড কাপলেট রয়েছে। কাপলেট বলতে বোঝানো হয় এমন দুটি লাইন কবিতার যে দুটি লাইন একে অপরের সাথে রাইম করে, অর্থাৎ যাদের মধ্যে ছন্দমিল থাকে। তোমাদেরকে আমি একটা কথা জানাতে চাই যে এই কবিতার মাধ্যমে প্রকৃতির যে বর্ণনা কবি দিয়েছেন, প্রত্যেকটি বর্ণনা বা প্রত্যেকটি অকারেন্স কিন্তু ভীষণভাবেই ন্যাচারাল, কিন্তু সেই ন্যাচারাল অকারেন্সগুলোকে তিনি এমন মোড়কে, এমন সুন্দরভাবে ব্যক্ত করেছেন অ্যাজ ইফ যেন সেটা সেই ন্যাচারাল অকারেন্সগুলো ঘটছে অ্যাজ ইফ বাতাস সেই কাজগুলি বিভিন্ন এন্টিটিকে করতে বলে করছে। কি বলতে চাইলাম আমি এই কথাটুকুনির মাধ্যমে, সেটা কিন্তু আমরা কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিসের সাথেই জেনে নেব। আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সেড, ও মিস্টস মেক রুম ফর মি। প্রথম কাপলেটেই কবি ইন্ট্রোডিউস করছেন সেই বাতাসকে, অর্থাৎ কবির মেসেঞ্জারকে। আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, সমুদ্রের বুকের ওপর থেকে এক বাতাস ভেসে এলো, অ্যান্ড সেড
এবং সে বলল, ও মিস্টস, ও কুয়াশারা। দেখো এখানে ও কথাটি হচ্ছে একটি রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার অফ স্পিচ, যার মানে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কাউকে উদ্দেশ্য করে কিছু বলবার জন্য। ও কথাটি এখানে অ্যাপোস্ট্রফির ইউজ। ঠিক সেম ইউজ কিন্তু আমরা পেয়েছিলাম সিক্রোজেও, তাই না? তাহলে এই বাতাস ভোর হবার সাথে সাথে সমুদ্রের বুকের ওপর দিয়ে ভেসে এলো এবং ভোরবেলায় সমুদ্রের উপরিতলে যে কুয়াশা জমেছিল, যে মিস্ট জমেছিল, তাদেরকে এসে সেই বাতাস বলল, মেক রুম ফর মি, অর্থাৎ আমার জন্য একটু জায়গা করে দাও, অর্থাৎ আমি যে তোমার প্রবাহিত হব, তোমরা একটু সরে যাও, আমি তোমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হব। তাহলে দেখো এটা কিন্তু একটা খুব সাধারণ ন্যাচারাল একটি অকারেন্স বা ন্যাচারাল ঘটনা, যে ভোরবেলায় একদম প্রত্যুষে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা সমুদ্রের উপরিতলে একটু হালকা কুয়াশার স্তর বা আচ্ছাদন কিন্তু আমরা খুব সাধারণভাবেই দেখতে পাই। এবং আমরা এটাও খুব সাধারণভাবে বুঝি যে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে সেই কুয়াশা কিন্তু আস্তে আস্তে সরে যায়। এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু এই সাধারণ প্রাকৃতিক ঘটনাটাকে কবি এমনভাবে রিপ্রেজেন্ট করলেন আমাদের কাছে, অ্যাজ ইফ বাতাস সেই কুয়াশাদেরকে বলাতে কুয়াশারা সরে গেল। তাহলে আমরা প্রথম কাপলেটে কি দেখলাম না, সমুদ্রের বুকের ওপর থেকে এক বাতাস ভেসে এসে সমুদ্রের উপরিতলে জমে থাকা কুয়াশার স্তরকে সে বলল, তোমরা একটু সরে যাও, আমার জন্য জায়গা দাও, স্থান করে দাও, আমি তোমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হব। ইট হেল্ড দ্য শিপস and cried, sail on, ye mariners, the night is gone. এরপরে সেই বাতাস সেই সমুদ্রের বুকে স্থবির স্থির অনড় অবস্থায় দাঁড়িয়ে থাকা জাহাজগুলিকে সম্ভাষণ করলো। অ্যান্ড ক্রাইড, এবং সেই বাতাস চিৎকার করে বলে উঠল, সেল অন, ভেসে পড়ো তোমরা। ইয়ে মেরিনার্স, দ্য নাইট ইজ গন। ইয়ে অর্থাৎ ইউ মেরিনার্স, মেরিনার্স বলতে বোঝানো হয় নাবিকদেরকে। বাতাস সেই জাহাজের নাবিকদেরকে বলছে, তোমরা নাবিকেরা ভেসে পড়ো, নাইট ইজ গান, রাত্রি শেষ হয়ে গেছে। তাহলে জেনারেলি এখানে আমরা কি পেলাম না, জেনারেলি যখনই কোনো রাত্রিবেলা হয় সমুদ্রের বুকে যে সমস্ত জাহাজ দীর্ঘ পথ অতিক্রম করবার জন্য রওনা দিয়েছে, সেই জাহাজগুলি রাত্রিবেলায় নোঙর ফেলে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, তার কারণ বিপদের ভয়। কিন্তু ভোর হওয়ার সাথে সাথে কিন্তু দিনের সূচনা হওয়ার সাথে সাথে কিন্তু সেই জাহাজের নাবিকেরা কিন্তু আবার পুনরায় তাদের রওনা বা তাদের যাত্রা শুরু করে। এটা খুব সাধারণভাবেই ঘটে, কিন্তু কবি মনে করছেন যে বাতাস এসে এই জাহাজগুলিকে বলল যে ভোর হয়েছে, রাত্রি শেষ হয়ে গেছে, তাই তোমরা নাবিকেরা তোমরা তোমাদের প্রাত্যহিক যে তোমাদের যে ডিউটিস, রেসপন্সিবিলিটি বা কাজ বা অ্যাক্টিভিটি, তাদের প্রতি মন দাও এবং তোমরা কিন্তু ভেসে যাও তোমাদের কর্তব্যের উদ্দেশ্যে বা তোমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে ক্রাইং, অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে। এরপরেই সেই বাতাস ভেসে গেল ডাঙার দিকে, ডাঙা জমির দিকে বা ভূমির দিকে, ফার অ্যাওয়ে, অনেক দূরে, ক্রাইং, চিৎকার করতে করতে, অ্যাওয়েক, জাগো, ইট ইজ দ্য ডে, দিন হয়েছে। তাহলে আমরা দেখলাম কি এই আপাতত এই তিনটি কাপলেটে বেসিক্যালি যে বাতাস কিন্তু এখানে একটি মেসেঞ্জারের ভূমিকা পালন করার সাথে সাথে কাইন্ড অফ অ্যালার্ম ক্লকেরও ভূমিকা পালন করছে। সে সকলের কাছে, সকলের ঘুম জাগিয়ে বা ঘুম থেকে তাদেরকে জাগিয়ে বলছে যে ওঠো, জাগো, তোমরা তোমাদের কর্তব্য পালন করো, দিনের সূচনা হয়েছে, দিন হয়েছে। দিনের যে এই আগমনের ঘোষণা কে করছে না কবির কাছে কবির বার্তাবাহক অর্থাৎ সেই মেসেঞ্জার অর্থাৎ উইন্ড বা বাতাস। ইট সেড আনটু দ্য ফরেস্ট, শাউট, হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট। এরপর সেই বাতাস চলে গেল জঙ্গলের কাছে এবং সেখানে গিয়ে সে বলল, শাউট, চিৎকার করো তোমরা, হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট, তোমাদের যাবতীয় পাতার মতন ব্যানার্সগুলিকে তোমরা এবার মেলে ধরো। অর্থাৎ জঙ্গলে রাত্রির পরে, শীতল রাত্রির পরে গাছের পাতাগুলি যেগুলি কিনে এটা নুয়েছিল, নুব জেগেছিল, তাদেরকে গিয়ে সেই বাতাস পুনরুজ্জীবিত করলো, জাগিয়ে তুললো এই বলে যে দিন এসে গেছে, দিনের সূচনা হয়েছে, আর তোমরা নুয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না, তোমরা তোমাদের ডালপালা, শাখা প্রশাখা পাতাগুলিকে ব্যানারের মতন করে মেলে ধরো এইবার। It touched the wood bird's folded wing and said, "O bird, awake and sing." এরপর সেই বাতাস গিয়ে স্পর্শ করলো সেই গাছের বাসায় নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে থাকা পাখির ভাঁজ করা ডানায় এবং বলল, অ্যান্ড সেড, ও বার্ড, ও
ও পাখি অ্যাওয়েক জাগো অ্যান্ড সিং এবং গান গাও। তাহলে এই যে পাখিটি তার ডানা ভাঁজ করে তার বাসায় নিদ্রারত ছিল, সেই নিদ্রারত পাখিটাকেও এই বাতাস তার ডানা স্পর্শ করে জাগিয়ে তুলছে এবং তাকে বলছে, অর্থাৎ পাখিটির নিজস্ব যে কাজ, তার ডাক, তার গান গাওয়া, সেই গান গাওয়াটাকে সে শুরু করতে বলছে, জাস্ট বিকজ দ্য ডে হ্যাজ অ্যারাইভড অর দ্য ডে হ্যাজ কাম। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টিক্লিয়ার ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার। জঙ্গলের পরে এই বাতাস চলে গেল ম্যানকাইন্ড যেখানে ডুয়েল করে সেইখানে, অর্থাৎ একটি খামার বাড়িতে, ফার্ম। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টিক্লিয়ার, সেই খামার বাড়িতে গিয়ে সেখানকার মোরগ চ্যান্টিক্লিয়ার, তাকে সে ডেকে বলল, ও চ্যান্টিক্লিয়ার ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, তোমার সেই বাদ্যযন্ত্র তুমি বাজাও, দ্য ডে ইজ নিয়ার, দিন আসন্ন। তাহলে ভোরবেলা জেনারেলি মোরগরা কিন্তু ডাকে, এটাও কিন্তু খুব ন্যাচারাল অকারেন্স, প্রত্যেকটা কিন্তু আমরা দেখো খুব ন্যাচারাল একটা অকারেন্সই আমরা পাচ্ছি, কিন্তু অ্যাজ ইফ আমাদের কাছে ব্যাপারটা এমনভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে যেন উইন্ড গিয়ে এই খবরটা দেওয়াতে ঘটনাগুলি ঘটছে, না হলে কিন্তু এগুলি হতো না। ঠিক একই রকমভাবে এবার সেই খামার বাড়িতে গেছে সেই বাতাস প্রবাহিত হয়ে, সেই খামার বাড়িতে যে মোরগটি রয়েছে তাকে সম্ভাষণ করে তাকে ডেকে সেই বাতাস বলছে, তোমার বাজনা, তোমার বাদ্যযন্ত্র, অর্থাৎ তোমার ডাকটা তুমি শুরু করো, দ্য ডে ইজ নিয়ার, দিন তো আসন্ন। ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস অফ কর্ন, বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন। এরপর সেই বাতাস গেল ভুট্টা ক্ষেতের মধ্যে, ফিল্ডস অফ কর্ন, এবং সেখানে গিয়ে সে ফিস ফিস করে বলল, হুইসপার করে বলল, বো ডাউন, মাথা নত করো, অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, এবং এই আসন্ন সকাল, কামিং মর্ন, মর্ন হচ্ছে পোয়েটিক ইউজ যার মানে মর্নিং, এই আসন্ন সকালকে সম্ভাষণ জানাও, তাকে স্বাগত জানাও, তাকে শ্রদ্ধা জানাও। তাহলে এখানেও কিন্তু আমরা খুব দুর্দান্ত একটা ইমেজারি পেলাম, অর্থাৎ একটু তোমরা কল্পনা করে দেখো যে কোনো ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত বা গম ক্ষেত যাই হোক না কেন, সেই গাছগুলিতে যখন ফসল আসে, অর্থাৎ ধান হয় বা ভুট্টা হয় বা গম হয়, সেই ফসলের ভারে কিন্তু গাছগুলির মাথা এমনিতেই নত থাকে, তাই না? তো ঠিক সেই অকারেন্সটা বা সেই ছবিটাই আমরা এখানে পাচ্ছি, কিন্তু একটু অন্য রকমভাবে, অন্য মোড়কে। কবি বলছেন বাতাস এবার গেছে ভুট্টা খেতে, যে কোনো ভুট্টা ক্ষেতের বা ধান ক্ষেতের মধ্যে দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন একটা অদ্ভুত সুন্দর সস্বরে আওয়াজ কিন্তু পাওয়া যায়। তোমরা যদি কেউ কোনো ধান ক্ষেত বা ভুট্টা ক্ষেতের মাঝে একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকো, একটু শোনবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরাও সেই রাসলিং সাউন্ডটা শুনতে পাবে। কবি মনে করছেন ওই বাতাস ক্ষেতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া শব্দটা ঠিক যেন হুইসপারিং সাউন্ড, ফিস ফিস করে কথা বলবার মতন শব্দ। সেই বাতাস ফিস ফিস করে গাছগুলিকে বলছে, ভুট্টা গাছগুলিকে বলছে, মাথা নত করো, বো ডাউন। বো ডাউন কখন করা হয়? কাউকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য। তাহলে বাতাস ভুট্টা গাছগুলিকে বলছে মাথা নত করো এবং এই আসন্ন সকালকে স্বাগত জানাও, তাকে শ্রদ্ধা জানাও। It shouted through the belfry tower, awake, O bell, proclaim the hour. এরপরে এই বাতাস গেল গ্রামের মধ্যে এবং গ্রামের গির্জার বেলফ্রাই টাওয়ারের কাছে। বেলফ্রাই টাওয়ার বলতে বোঝানো হয় যে কোনো গির্জার সব থেকে উঁচু মিনারটিকে, যে মিনারের মধ্যে গির্জার ঘণ্টাটি কিন্তু থাকে। তাহলে এইবারে সেই বাতাস গেল গির্জার বেলফ্রাই টাওয়ারের কাছে এবং গিয়ে বলল ঘণ্টাটিকে, ও বেল, অ্যাওয়েক, জাগো, তুমি এবার জাগো, প্রোক্লেম দ্য আওয়ার, অর্থাৎ এই যে ঘন্টা, এই যে সময়, এই সময়ের কথা তুমি ঘোষণা করো। জেনারেলি আমরা সকলেই জানি যে গির্জায়, মসজিদে, মন্দিরে দিনের একটি নির্দিষ্ট সময় কিন্তু প্রার্থনা হয়, আজান হয়, অর্থাৎ বা প্রেয়ার হয়, এবং তাদের সাথে সাথে কিন্তু আজান ধ্বনি বা মন্দিরের ঘণ্টার ধ্বনি বা গির্জার ঘণ্টার ধ্বনি কিন্তু ভীষণভাবে অ্যাসোসিয়েটেড। এবং অনেক ক্ষেত্রেই, এবং আজকালকার দিনেও কিন্তু ভীষণ রিমোট কিছু প্লেসে, অর্থাৎ একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু সাধারণ, অতি সাধারণ মানুষজনদের জীবনযাত্রা, তাদের দিনক্ষণ বা দিনের ঘণ্টার হিসেব বা সময়ের হিসেব কিন্তু অনেক ক্ষেত্রেই এই গির্জা, মন্দির বা মসজিদের আজান ধ্বনি বা ঘণ্টার ধ্বনির সাথে কিন্তু জড়িত।
জড়িত। অর্থাৎ সেই সমস্ত মানুষজনদের কাছে কিন্তু আমাদের মতন, সকলের মতন অত সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টস নেই, তাদের কাছে ঘড়ি নেই, মোবাইল ফোন নেই। তারা কিন্তু দিনের সময়টা ভোর হওয়া, রাত্রি হওয়া, বিকেল হওয়া, দুপুর হওয়া, এই সময়গুলো বুঝতে পারেন ওই সমস্ত রিলিজিয়াস ইনস্টিটিউশনের থেকে যে ঘণ্টার ধ্বনি বা যে প্রেয়ার আসে, ভেসে আসে, সেই শুনে। তাহলে এইবারে এই বাতাস গিয়ে গির্জার ঘণ্টাকে বলছে তুমি বাজো, এবং যার ফলে গ্রামের সাধারণ মানুষজন যারা এখনো নিদ্রামগ্ন তারা যাতে বুঝতে পারে যে ভোর হয়েছে, দিন হয়েছে, এবং তারা যাতে এই নতুন দিনের সূচনার সাথে সাথে তাদের নিজেদের যাবতীয় দায় দায়িত্ব কাজকর্ম পালন করবার জন্য ব্রতী হতে পারে, তারা যেন উদ্যোগী হয়ে সেই কাজকর্ম শুরু করে দেয়। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম, বাতাসটি যাদের যাদের কাছে গিয়ে যা বললো, অর্থাৎ তারা এই বাতাস কিন্তু প্রত্যেককে বলেছে জেগে উঠতে, কারণ ভোর হয়েছে, নতুন দিন এসছে। অর্থাৎ সবাইকে গিয়ে কিন্তু সে কর্মচঞ্চল হবার আবেদন জানিয়েছে। এরপরে আসছে কবিতাটির লাস্ট কাপলেট, যে কাপলেটটা কিন্তু কবিতার বাকি 8টি কাপলেটের সাথে কিন্তু স্ট্রাইকিংলি ডিফারেন্ট। অর্থাৎ বাতাস বাকি 8টি কাপলেটে যে বার্তা বহন করেছে, লাস্ট কাপলেটে কিন্তু সম্পূর্ণ অন্য চিত্র বা অন্য কথা কিন্তু আমরা জানতে পারবো, যে কথা বা অন্য চিত্রের মাধ্যমে কিন্তু কবির খ্রিশ্চান বিলিফ অর্থাৎ রিলিজিয়াস বিলিফও কিন্তু জড়িয়ে রয়েছে। লাস্ট কাপলেটটা আমরা একটু দেখে নিয়ে তারপরে তার এক্সপ্লেনেশনটা শুনে নেব। ইট ক্রসড দ্য চার্চইয়ার্ড উইথ আ সাই অ্যান্ড সেড, নট ইয়েট, ইন কোয়াইট লাই। এরপরে সেই বাতাস অতিক্রম করলো গির্জার সমাধিস্থানটি। চার্চইয়ার্ড অর্থাৎ গির্জার সমাধিস্থান, সেই সমাধিস্থান অতিক্রম করলো বাতাসটি কেমনভাবে না, উইথ আ সাই, একটি দীর্ঘশ্বাস ফেলে। অর্থাৎ বাতাসের প্রবাহিত হওয়ার শব্দটি কিন্তু এখানে কবি দীর্ঘশ্বাস হিসেবে কল্পনা করেছেন, ব্যক্ত করেছেন। তাহলে বাতাস এখানে দীর্ঘশ্বাস ফেলে সেই সমাধিস্থান অতিক্রম করছে এবং বলছে, নট ইয়েট, এখনো নয়, ইন কোয়াইট লাই, এখনো তোমরা তোমাদের সমাধির মধ্যেই শান্তিতে শুয়ে থাকো। তাহলে এই যে বাতাস কাদেরকে শান্তিতে শুয়ে থাকতে বলছে, কাদেরকে সে বলছে নট ইয়েট, এখনো সময় হয়নি। এখানে যারা মৃত, যারা ডিজিজড, যারা ডেড, যে সমস্ত ব্যক্তিরা সেই গির্জার সমাধিস্থানে শায়িত হয়ে রয়েছেন, তাদের কবরে বা সমাধিতে, তাদের উদ্দেশ্যে বাতাস বলছে নট ইয়েট, এখনো নয়। অর্থাৎ সে বলতে চাইছে যে তোমাদের এখনো ওঠবার বা জাগবার বা জাগরিত হওয়ার সময় আসেনি, তাই তোমরা ইন কোয়াইট লাই, এখনো ওখানেই শান্তিতে শুয়ে থাকো। অর্থাৎ বাতাস কিন্তু এতক্ষণ পর্যন্ত সকলকে জাগতে বলেছে, সকলকে কর্মব্যস্ত হতে বলেছে, সকলকে কর্মচঞ্চল হতে বলেছে, কিন্তু এই গির্জার মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে কিন্তু সে সেই কথাটি বলছে না। একটু আগেই বললাম যে এখানে কবির একটি খ্রিশ্চিয়ান বিলিফ বা রিলিজিয়াস বিলিফ অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। অ্যাকর্ডিং টু খ্রিশ্চানিটি মনে করা হয় যে এমন একটি দিন আসবে এবং সেই দিনটা জাজমেন্ট ডে হিসেবে খ্যাত হবে, যে দিনটায় কিন্তু গির্জা যে কোনো সমাধিস্থানে মৃত ব্যক্তিরাও কিন্তু উঠে আসবে। তো সেই দিনটাকে বলা হয় জাজমেন্ট ডে, কিন্তু সেই জাজমেন্ট ডে এখনো পর্যন্ত আসেনি, তাই বাতাস এই মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছে যে তোমরা এখনো শুয়ে থাকো, তোমাদের কিন্তু এই দিনের সূচনায় কর্মচঞ্চল হওয়ার মতন সুযোগ বা সম্ভাবনা এখনো তৈরি হয়নি। তাহলে এই হলো আমাদের ওভারঅল কবিতাটি। কবিতাটি বুঝতেই পেরেছো, ভীষণভাবে সিম্পল কবিতা, এবং আই হোপ যে তোমাদের কারোর কবিতাটির মানে বুঝতে খুব একটা প্রবলেম হয়নি। তার সাথে সাথে কবিতাটির যে চিত্রকল্প, যে খুব ইন্টারেস্টিং যে ইমেজারি কবি আমাদের সামনে প্রকাশ করেছেন, সেটাও আশা করি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারোর খুব একটা কোনো ডাউট থাকে এই কবিতাটিকে নিয়ে, কোনো প্রশ্ন থাকে, তাহলে উইদাউট এনি হেজিটেশন তোমরা তোমাদের কোশ্চেন আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি এই কবিতাটি বুঝতে তোমাদের একটু সুবিধে হয়ে থাকে এই ক্লাসটির পরে, বা আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। In the meantime, সকলে ভালো থেকো, stay safe, keep watching English tutorials, keep learning, and thank you so much for giving me your time. Thank you.